হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে তার এমসিকিউর ফোর্থ পার্ট। আজকে আমরা আলোচনা করব 34 থেকে 34 থেকে 44 প্রশ্ন নিয়ে, এই 11টা প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। চলো তাহলে 34 নম্বর প্রশ্নটা কি বলেছে সেটা নিয়ে আলোচনা করি। 34-এ বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্র স্থাপন করা হলে তড়িৎ দ্বিমেরুটির ওপর ক্রিয়া করে। কি ক্রিয়া করে? বল ক্রিয়া করে, না টর্ক করে, না বল করে, না টর্ক করে, না টর্ক করে বল করে না, না দুটোই করে না। ঠিক আছে, তো এখানে বল এবং টর্ক দুটোই কিন্তু ক্রিয়া করে। ওই অর্থে ধরতে গেলে বল এবং টর্ক দুটোই ক্রিয়া করে। বল যদি দুটো ভিন্ন মানের বল যদি ক্রিয়া না করতো, দুটি ভিন্ন দিকে কিন্তু সমমানের বল যদি ক্রিয়া না করতো তাহলে টর্ক কোনোদিন উৎপন্নই হতো না। তাহলে ওই অর্থে ধরতে গেলে বল কিন্তু ক্রিয়া করে। কিন্তু যদি আমি বলি নেট বল বা লব্ধি বল এটা কিন্তু ক্রিয়া করে না, এটা কিন্তু শূন্য হয়। ঠিক আছে, লব্ধি বল ক্রিয়া করে না, টর্ক ক্রিয়া করে, কিন্তু বল ক্রিয়া করে, লব্ধি বল ক্রিয়া করে না। তাহলে বলতে গেলে বল এবং টর্ক দুটোই ক্রিয়া করে। ক্রিয়া যদি কিছু না করে সেটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল আর বলের মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। ঠিক, যদি ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই এই দিক বরাবর এবং একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এইভাবে আমি রেখে দিয়েছি নেগেটিভ টু পজিটিভ, এখানে হচ্ছে মাইনাস কিউ আর এখানে হচ্ছে প্লাস কিউ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এই দিক বরাবর, অবশ্যই তাই, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে আর ইয়ের ডিরেকশন ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন এই দিকে এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে। তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা জানি যে টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। এবং আরেকটা জিনিস বলা যেতে পারে, এখানে এই ইলেকট্রিক ফিল্ডের এই দিক বরাবর অর্থাৎ পজিটিভ আধানে এই দিকের বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ কিউ ইটা এই দিক বরাবর কাজ করবে আর মাইনাস কিউ ইটা এই দিক বরাবর কাজ করবে। বোঝা গেল কি গেল না? বেশ, তাহলে দুটো বল যদি আমি বলি লব্ধিগত বল কাজ করছে, লব্ধি বল তোমাদের হবে কিউ গুণিত ই মাইনাস কিউ গুণিত ই, অ্যান্সারটা হবে 0। কিন্তু যদি বলি বল কত কাজ করছে, সেটা দুটো দ্বিমেরুতে কিউই পরিমাণ বল কাজ করছে। তাহলে বল কাজ করছে, টর্কও কাজ করছে, লব্ধি বল কাজ করছে না। উত্তরটা হবে একটি বল ও একটি টর্ক। ঠিক, অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? 35, একটি তড়িৎ দ্বিমেরু রক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হলো, দূরত্ব দ্বিগুণ করলে কি হবে? তাহলে সেইটা হয় আমাদের সাথে 1/r³ সাথে কিন্তু সমানুপাতি হয়। কোনটা? ফোর্সটা। এটা কিন্তু তোমরা যদি ওই ইলেকট্রিক ফিল্ডের রাশিমালাটা বার করো তখন কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? দূরত্ব যদি দ্বিগুণ করা হয় মানে এটা কি হবে? আরটা চেঞ্জ হয়ে 2r হবে। তাহলে যেটা 1/r³ হচ্ছিল সেটা এখন 1/8r³ হবে। মানে আগের থেকে বলটা 1/8 টাইমস হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। দূরত্ব বাড়লে কমে যাবে, f/8 হয়ে যাবে। অপশান ডি ইজ কারেক্ট। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। 36-এ বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয়, মানে অক্ষের ওপর মানে হচ্ছে অক্ষ অবস্থানে যদি E1 হয়, আর কি বলেছে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে একই দূরত্ব, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে যদি E2 হয় তাহলে E1 এবং E2 এর মধ্যে সম্পর্ক কি, মানে কোনটার দ্বিগুণ বা দুজনের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা জানতে চেয়েছে। অর্থাৎ অক্ষ অবস্থানে যেটা আর পার্শ্ব অবস্থানে যেটা, এই দুটোর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। 36, তোমরা জানো অবশ্যই এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ যদি থাকে, অক্ষ অবস্থানে কোনো বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড E1 হয় আর একই ডিস্টেন্স দূরে যদি ওপরে E2 হয়, তাহলে এটা শিওর যে অক্ষ অবস্থানে দ্বিগুণ হয় অ্যাজ কম্পেয়ার টু পার্শ্বস্থ অবস্থানে। E1 ইকুয়ালস টু 2E2। অপশান বি ইজ কারেক্ট। অপশান বি এর সাথে এটা ম্যাচ করে গেছে। চলো 37-এ কি বলেছে? 37 একটা ভালো প্রশ্ন দিয়েছে, ভালো করে দেখতে হবে। মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করেছে। আচ্ছা, মূল বিন্দুটা হচ্ছে আমাদের কি না মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে এই পাশে একটা মাইনাস কিউ আছে, এই পাশে একটা ইকুয়াল ডিস্টেন্স দূরে এটা আছে, আর এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এখান থেকে সার্টেন ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টে এক্স অক্ষের সাথে ওপি রেখাটি π/3 মানে 60 ডিগ্রি কোণ করেছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। তাও ঠিক আছে, ওকে ডান। ঠিক আছে,
পি বিন্দুতে অর্থাৎ এই পয়েন্টটাতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, আলফার মান কত। এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে সেটা জানাটা দরকার। আচ্ছা বেশ, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড এরকম, একটা এরকম, আর একটা এরকম, মানে বিষয়টা দাঁড়ালো যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা হবে সেটা এই বরাবর নিলাম, আমি ধরে নিলাম, এবং ইলেকট্রিক ফিল্ডকে দুটো উপাংশে ভাগ করেছি, একটা হচ্ছে অক্ষ অবস্থান, একটা হচ্ছে অক্ষ অবস্থান, মানে হলো যে যেই দিক বরাবর আমাদের অক্ষ অবস্থান আছে, অক্ষ অবস্থানের ডিরেকশনটা কোন দিক বরাবর হয়, এই দিক বরাবর হয়। একটা কাজ করা যেতে পারে, এইখানে যে আমাদের পি, সেই পিটা ডিরেকশন হচ্ছে এই দিকে, নেগেটিভ টু পজিটিভের দিকে, বা ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট এর ডিরেকশন হচ্ছে এই দিকে। বেশ বোঝা গেল। এইটা 60 ডিগ্রি, তাহলে এইটাকে যদি উপাংশে ভাঙি আমি, মানে পিটাকে উপাংশে ভাঙলাম, অন্য একটা কালার ইউজ করি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এই দিক বরাবর আমাদের আছে কি না, পি আছে, পি ভেক্টর। বেশ, তাহলে একটা জিনিস করা যেতে পারে, অক্ষ অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয় না, ওই দিক বরাবরই হয়, নেগেটিভ টু পজিটিভ, মানে ইয়েটার বিপরীত দিকে হবে। ঠিক আছে, ওকে ওকে, অক্ষ অবস্থানে ওই দিক বরাবর হচ্ছে। আচ্ছা, পজিটিভ নেগেটিভ, পজিটিভটা যেহেতু বেশি থাকছে তাহলে আলটিমেটলি ওই দিকেই হচ্ছে, মানে পি যেদিকে সেই দিকে। ঠিক আছে, অক্ষ অবস্থানে ওই দিকে হয়, তাহলে পি যেদিকে, পিটাকে আমাকে ভাঙতে হবে, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর, আর একটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ একে অপরের উল্টো দিকটাতে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর হবে পি কস 60 ডিগ্রি, আর এই দিক বরাবর হবে পি সাইন 60 ডিগ্রি। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এর ঠিক উল্টো দিকটাতে হবে, কারণ লম্ব অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে আছে, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট যেদিকে আছে তার উল্টো দিকে হয়। আর পি কস 60 ডিগ্রি হচ্ছে অক্ষ অবস্থান যেহেতু, তার ফলে এর ডিরেকশনও ওই দিকেই হবে। এটা গেল ব্যাপার। এই দুটো থাকবে, এই দুটোর এর লব্ধি হচ্ছে এই বরাবর, একেবারে ওপর দিক বরাবর। এইটা আমাদেরকে বার করতে হবে, কারণ এখানে আমাকে কি জানতে চেয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ করে থাকে, এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ করে থাকে, তাহলে সেই আলফা কোণের মান কত। তো আমরা একটা জিনিস এখান থেকে অনায়াসেই করতে পারি। দেখো, যদি এই অ্যাঙ্গেলটা, এটা তো 60 ডিগ্রি হয়ে গেল, আর এই অ্যাঙ্গেলটা যদি আমাদের ফাই হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের ফাই হয়, ঠিক, হ্যাঁ ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের ফাই হয়, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি কি না, দেখো, যে tan phi ইকুয়ালস টু হাফ অফ tan 60 ডিগ্রি। এই জিনিসটা কিন্তু লেখা যায়, এটা কিন্তু প্রুফ করাতে, যখন তোমরা প্রুফ করো, যে এটা আমি বারবার বলছি, এটার থেকে আরেকটা প্রশ্নও আছে আর কি, এরপরে আরেকটা প্রশ্ন আছে, যে কোনো অবস্থানে তড়িৎ দ্বিমেরু রাখলে, এটা একটা ব্যাপার আছে না, তড়িৎ দ্বিমেরু রাখলে যে কোনো অবস্থানে রাখলে কী ধরনের হবে সেই জিনিসটা একটু দেখবে। 3টে কেস হয় না, কেস নাম্বার 1 হচ্ছে অক্ষ অবস্থান, কেস নাম্বার 2 হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে যে কোনো অবস্থান। এই যে কোনো অবস্থানটা জানলেই এই অঙ্কটা আর এরপরে আরেকটা অঙ্ক আছে, এই দুটো অঙ্কই কিন্তু তোমরা অনায়াসেই করতে পারবে। আর এটা যদি না জানো, দুটো না, 3টে না, দুটো বা 3টে অমনি কিছু, যে কোনো অবস্থান, এটা যদি না জানো তখন কিন্তু অসুবিধা হবে। এটা ওইখান থেকে আসে কিন্তু এই সূত্রটা। যাই হোক, আমি ফাই দেখিয়ে দিয়েছি, আমি 60 ডিগ্রি দেখিয়ে দিয়েছি, বইয়ে সেটা থিটা ধরেছে, আর কিচ্ছু না। তাহলে tan phi ইকুয়ালস টু আমরা বলতেই পারি যে হাফ অফ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, মানে হচ্ছে √3/2। এবার যদি আমাকে ফাই নিতে হয়, সেটা হচ্ছে tan ইনভার্স √3/2, tan ইনভার্স √3/2। বেশ, এবার আমাকে জানতে চেয়েছে যে আলফা এর মান কত। আচ্ছা, আলফা এর মান কত, এইবার দেখো, আচ্ছা, আলফা মানে হচ্ছে, আলফা বলেছে যে ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এইটা এক্স অক্ষের সাথে কত কোণ করেছে, এক্স অক্ষ মানে এই দিকের অক্ষটা, এক্স অক্ষের সাথে কত কোণ করেছে, এইটাকে ধরছি আলফা, এই টোটালটাকে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি ফাই প্লাস 60 ডিগ্রি ইজিক্যাল টু আলফা। তাহলে আলফাটা কত দাঁড়াবে, আলফাটা হবে ফাইয়ের মান হচ্ছে tan ইনভার্স √3/2, তার সাথে একটা 60 ডিগ্রি, বা বলা ভালো π/3,
যোগ করে দাও, π/3 যোগ করে দাও, অ্যান্ড ইউ উইল গেট দ্য অ্যান্সার। আমি বোঝাতে পারলাম আশা করি। এই যে ফাই আর এই থিটাটা হচ্ছে 60 ডিগ্রি ফর দিস ম্যাথ, অন্য ম্যাথের ক্ষেত্রে অন্য কিছু হবে, ঠিক আছে। সেই জিনিসটার যে যোগফল সেটাই তো হচ্ছে মেন ইলেকট্রিক ফিল্ডের যে লব্ধি ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এই দুটোর লব্ধি, এইটা আর এটা লব্ধি গেছে মাঝখান দিয়ে, সেই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে সেটা আমাদের জানা নেই, কারণ এই দুটো আমরা জানি না, তো দেখে মনে হতে পারে এটা 90 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি না, অবশ্যই না, কত হবে তো জানি না, এই কোন দিকে আছে, কতটা অ্যাঙ্গেলে আছে তা তো জানি না, সেই কারণে আমরা এটা বলতে পারবো না, অ্যাসিওর হতে পারছি না। অ্যান্সার কার সাথে ম্যাচ করলো? π/3 প্লাস tan ইনভার্স √3/2, অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো। ভালো প্রশ্ন কিন্তু একটা, ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট আছে 38। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে মানে যেটা একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, যার দ্বিমেরু ভ্রামক পি এবং জড়তা ভ্রামক হচ্ছে আই। জড়তা ভ্রামক নিয়ে তোমরা অবশ্যই কিন্তু জেনে থাকবে, ক্লাস 11-এ থাকে। জড়তা ভ্রামক হচ্ছে আই। যদি তড়িৎ দ্বিমেরুটিকে ক্ষুদ্র কোণ থিটাতে যদি টার্ন করানো হয়, মানে ঘোরানো হয়, বিচ্যুত করা হয়, সেটিতে সৃষ্ট কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত হবে? এটা একটা হিন্টস দেওয়া আছে, কিন্তু হিন্টসগুলো দেখো ক্ষতি নেই, কিন্তু হিন্টসটা না মানে ওই মনকে মানিয়ে নিও না, যেটা আগের ভিডিওতেও আমি বলেছি যে মনকে মানিয়ে নিও না, হ্যাঁ মনে হয় এই অপশানটা ঠিক হয়তো, ওইটার কারণে হিন্টসটা একটু প্রবলেমজনক সিচুয়েশান তৈরি করে, ঠিক আছে। হিন্টস যদি তুমি ওইভাবে না দেখছো, মানে হিন্টসটা দেখার পরেও তুমি আরও লিখতে পারছো, হিন্টস কেন, এনি কাইন্ড অফ ভিডিও তুমি যদি দেখছো সেটাকে এইভাবেই দেখবে যেন সেটা তুমি করতে পারো, আরও নামাতে পারো, এইভাবেই দেখবে, তাহলে সেই জিনিসটা দেখাতে কোনো সমস্যা তৈরি করবে না। আর যদি না নামাতে পারো তাহলে তো প্রবলেম তৈরি করবেই অবশ্যই, তাহলে তো সেটা দেখে দেখে ছাপা হয়ে গেল, ছাপলে প্রবলেম, শিখলে প্রবলেম না। আরও প্রবলেম করছে এই নীল কালিটা আর সবুজ কালিটা, ঠিক আছে, আমি লাল আর কালোতে লিখব। দেখো বেশ, 38 নাম্বার প্রশ্নে চলে আসি। 38, তাই তো 38, চলো। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, আচ্ছা এটাতে পড়লাম, কৌণিক কম্পাঙ্ক কত হবে। দেখো একটা জিনিস আমরা জানি যে টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, আচ্ছা বেশ, তাও জানি। এবার যদি টাওয়ের অনলি মান নিই তাহলে সেটা আমরা বলতে পারি পি ই সাইন থিটা, কারণ এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। এখন থিটা ক্ষুদ্র হলে, মানে অনেক ছোট হলে, সাইন থিটা টেন্ডস টু থিটা, তাহলে আমরা বলতে পারি যে টাও ইকুয়ালস টু পি ই থিটা। আবার আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এই যে টাওটা হচ্ছে কৌণিক গতিতে বলের মতো কাজ করে। রৈখিক গতিতে বলের যা ভূমিকা, কৌণিক গতিতে এই টাওয়ের তাই ভূমিকা। রৈখিক গতিতে মাসের যা ভূমিকা, কৌণিক গতিতে জড়তা ভ্রামকের তাই ভূমিকা। রৈখিক গতিতে ত্বরণের যা ভূমিকা, কৌণিক গতিতে কৌণিক ত্বরণের তাই ভূমিকা। টাউ ইজিক্যাল টু আই আলফা। এইবার একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা ঋণাত্মক চিহ্ন আমাকে নিতে হবে। কেন ঋণাত্মক চিহ্ন নেব? কারণ ত্বরণটা টাওয়ের সাথে সাথে, টাও প্রয়োগ করার সাথে সাথে যদি ত্বরণটা কমতে থাকে, মানে একটা জিনিস দেখো, এখানে বলেছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর অবস্থান করছে, যা তড়িৎ এটা আচ্ছা, তোমরা একটা জিনিস বিচার করো যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটি তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হয় এবং তার ফলে যদি তার কিছুটা পরিমাণ অ্যাঙ্গেল শিফট করে তাকে ঘুরিয়ে দেওয়া হয়, তার মধ্যে বলের পরিমাণ যত বাড়বে, যত বৃদ্ধি পাবে, সে কিন্তু নিজের সাম্যাবস্থানের দিকে তত বেশি অগ্রসর হবে। এটা এইটার জন্য, অর্থাৎ টাও বৃদ্ধির সাথে সাথে ওর যে কৌণিক ত্বরণ সেটা কিন্তু কমতে থাকবে, সে কিন্তু নিজের সাম্যাবস্থানে ফিরে আসবে। যখনই তুমি ওকে নাড়াবে তখনই তার মধ্যে টাও জেনারেট হবে, কিন্তু আলফাটা তাকে মানে কৌণিক ত্বরণ না, কৌণিক মন্দন সৃষ্টি হবে, তাই এখানে নেগেটিভ চিহ্নটা ইউজ করা হয়েছে। বোঝা গেল? এবার আমরা বলতে পারি যে একটা কৌণিক ত্বরণ মানে হলো কৌণিক সরণের ডাবল ডিফারেন্সিয়েশন d2 থিটা বাই dt স্কোয়ার। এটা বলতে পারি, যদি আমি a ইকুয়ালস টু d2 x বাই dt স্কোয়ার বলতে পারি, তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু d2 থিটা ডিভাইডেড বাই dt স্কোয়ার বলতে আপত্তি কোথায়? এক্সের জায়গাতে শুধু তো থিটা এসেছে, আসতেই পারে, ওইটা রৈখিক সরণ, এটা কৌণিক সরণ, এটাই পার্থক্য। এবার যদি এইটা আর এইটা সমান হয়, যেহেতু তাদের লেফট সাইডগুলো দুজনেরই টাও, তাহলে আমি বলতে পারি যে পি ই থিটা ইজ ইকুয়াল টু মাইনাস আই d2 থিটা বাই dt স্কোয়ার। এখন আরেকটা জিনিস বলতে পারি, এটাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আই d2 থিটা বাই dt স্কোয়ার প্লাস পি ই থিটা ইকুয়ালস টু 0। এইটাকে যদি আমরা কি করি, SHM এর
অবকল সমীকরণের সাথে তুলনা করি, অবকল সমীকরণ মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমীকরণের সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাবো, ঠিক কি পাবো, এখান থেকে একটু আমরা ইয়ে করব, ওইটা ছিল d2 থিটা বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার থিটা, মানে d2 x বাই ডিটি স্কোয়ার ছিল, ওইখানে x ছিল, প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু কি শূন্য বা ধ্রুবক, শূন্য তো এক প্রকারের ধ্রুবক, কোনো অসুবিধা নেই, বোঝা গেল নিশ্চয়ই। এটার সাথে এটাকে যদি কম্প্যারিজন করি, জাস্ট আইটাকে নিচে নামিয়ে নাও, এখানে আইটাকে নিচে নামিয়ে নাও, তাহলে আমরা বলতে পারি কম্প্যারিজন করে পেলাম ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু পি ই বাই আই, তাহলে ওমেগা আমরা কি পাবো রুট ওভার পি ই বাই আই, এই গেল ব্যাপার। এটা হচ্ছে ওর কৌণিক কম্পাঙ্ক, পি ই বাই আই হোল টু দি পাওয়ার 1/2, যেভাবে দেখো না কেন পি ই বাই আই হোল টু দি পাওয়ার 1/2। আশা করি টোটাল জিনিসটাকে আমি বোঝাতে পারলাম। কোনো ধরনের কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দেবো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। যাই হোক, 38 নাম্বার প্রশ্নে আমরা ফিরে আসবো। 38-এ কী বলেছে, আচ্ছা 38-এও এই টাইপের একটা জিনিস আছে, বললাম না আরেকবার আছে অঙ্কটা, ওই টাইপের মানে ওই কনসেপ্টটা কাজে লাগবে আর কি। এখানে বলেছে মূলবিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ দ্বিমেরু এক্স অক্ষ বরাবর অবস্থান করছে, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার তড়িৎ দ্বিমেরুটির ভ্রামক, দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অক্ষাভিমুখী হলে, আচ্ছা তাও ঠিক আছে, সেটির জন্য 2,2√2,0 2,2√2,0 এই বিন্দুতে কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, বোঝা গেল কি গেল না। দেখো 39, বেশ দেখো প্রথমে যেটা ছবিটা আমি এঁকেছিলাম সেই ছবিটা আবার এখানে এঁকে দেওয়া আছে, বা আমিও সেই জিনিসটাই করব। এখানে একটা নেগেটিভ চার্জ মানে মাইনাস কিউ, এখানে একটা আমাদের মূল বিন্দু, দেন এখানে আমাদের একটা প্লাস কিউ চার্জ আছে, এটা হলো বিষয়। এবার এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে এইদিকে এদিক বরাবর একটা, সোজা বরাবর একটা, এদিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, এই চারটে জিনিস আছে। এখন যদি বলি ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, তার ডিরেকশন হচ্ছে এই দিক থেকে এই দিকে, বেশ, কিন্তু তাকে আমি ব্রেক করব, একটা করব এই দিক বরাবর, একটা করব এই দিক বরাবর। এই যে অ্যাঙ্গেলটা সেটা যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর পি কস থিটা, আর এই দিক বরাবর পি সাইন থিটা। পি সাইন থিটাটা হচ্ছে ওর লম্ব অক্ষ অবস্থান, তাহলে পি সাইন থিটার উল্টো দিকে মানে এই দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এটা ইলেকট্রিক ফিল্ড হলো E1 নাম দিলাম। আর যেদিক বরাবর পি কস থিটা এটা হচ্ছে ওর অক্ষ অবস্থান, তাহলে ওই দিক বরাবর পি কস থিটা যেদিকে সেদিক বরাবর একটা কাজ করবে সেটা হচ্ছে E2। টোটাল জিনিসটা বোঝাতে পারলাম। আর এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি ফাই, আর এই যে ইটা আছে সেই ইটা হবে ইলেকট্রিক ফিল্ড। কেমন ইলেকট্রিক ফিল্ড, এই ইটা হবে E1 আর E2-র লব্ধি। কথাটা বোঝা গেল কি গেল না, ই হবে ই ইজ লব্ধি অফ E1 অ্যান্ড E2, E1 আর E2-র এটা কিন্তু লব্ধি। বোঝাতে পারলাম কি পারলাম না। এইবার আমাদেরকে কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছে, এই বিন্দুটার অবস্থান দিয়ে দিয়েছে, কত দিয়েছে বিন্দুটার অবস্থান 2,2√2,0, এটা হচ্ছে বিষয়, অর্থাৎ এই বিন্দুটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে এই বিন্দুটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে সেই জিনিসটা কিন্তু আমরা অনায়াসেই বার করতে পারবো। এটাও তো থিটা রে বাবা, হ্যাঁ এটাও থিটা, তাহলে আমরা অনায়াসে সেই জিনিসটা বার করতে পারবো। তাহলে ট্যান থিটা অবশ্যই হবে y/x, তাহলে y কত না 2√2, x কত না 2, হয়ে গেল √2। তাহলে আমরা থিটা এখান থেকে অনায়াসে পেয়ে যেতে পারলাম। যাই হোক, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে সেই জিনিসটা বার করতে বলেছে। ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে, আচ্ছা ক্ষেত্র প্রাবল্য মানে মেন ইটা কোন দিক বরাবর ডিরেক্টেড আছে, ঠিক আছে, সেই জিনিসটা জানতে চেয়েছে। আগেরটাতেও কিন্তু ইটাই জানতে চেয়েছিল। আচ্ছা থিটা তো কোনো মতে পেলাম, ফাই আমাদেরকে কিন্তু দরকার, সেটা কি করে করব না ট্যান ফাই, আগের অঙ্কটা তো কাজে লাগলাম হাফ অফ ট্যান থিটা, তাহলে ট্যান ফাইকে ট্যান ফাই রেখে দিলাম, হাফ অফ ট্যান থিটা মানে হচ্ছে √2, ট্যান থিটা মানে হলো √2, এটা কাটলে নিচে √2 মানে 1/√2, এটা গেল বিষয়। এখন আমি যদি বলি যে আচ্ছা এখান থেকে কট থিটার মান কত, কট থিটার মান হচ্ছে 1/√2, ঠিক, আর এটা 1/√2 মানে ট্যান ফাই সমান হচ্ছে কট থিটা। দারুণ ব্যাপার তো। তাহলে ট্যান ফাই ইজিক্যাল টু কটের জায়গাতে আমরা লিখতে পারি কট অফ থিটা মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ডেফিনেটলি ফাই ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস থিটা।
তাহলে ফাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু ডেফিনেটলি 90 ডিগ্রি। তো এই জায়গাতে যদি একটা এরকম এরকম কোণ আঁকা হয়, ঠিক, এবং তাদের যদি যোগফলটা মানে ইন্টারসেক্ট যেটা করেছে তাদের যোগফলটা যদি 90 ডিগ্রি হয়, এটা তো বাবা এক্স অক্ষ বরাবর ডিরেক্টেড, এই এক্স অক্ষ বরাবর সাথে ডিরেক্টেডওয়ালা তার সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি উপরে টানি, সেটা কোন অক্ষকে রিপ্রেজেন্ট করে? ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর, বা বলা ভালো পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এর কিন্তু স্থানাঙ্কটা হবে। কথাটা বোঝা গেল কি গেল না? বরাবর স্থানাঙ্কটা হবে। তাই কি দাঁড়াচ্ছে বিষয়টা? পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, মানে অপশান নাম্বার ডি। না এখানে নেগেটিভ কেন ধরেছে? যা বাবা, এখানে হিন্টসে দিয়েছে আবার পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, মানে ভাবা যায়, মানে সত্যি ছায়া প্রকাশনী। দেখো এখানে হিন্টসে দিয়েছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, বেরোলো পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, নিচেরাই করেছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, অপশানে দিয়ে দিয়েছে অপশান নাম্বার সি, মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। একটু কিঞ্চিত পরিমাণ, ঠিক আছে, মানে কি বলবো আর। দুটো চ্যাপ্টার এখনও কমপ্লিট করিনি, ওই চ্যাপ্টারও গোলমাল পেলাম, এই চ্যাপ্টারও গোলমাল পেলাম। হ্যাঁ, জিনিসগুলো বড় না, অবশ্যই জিনিসগুলো ছোট, কিন্তু সেই ছোট ভুলগুলো কেন থাকবে? বড় ভুল তো করবেন না আপনারা। আপনাদের যে লেখক, আপনাদের যে রাইটার, অনেক শিক্ষিত মানুষ তারা, অবশ্যই তাই, কিন্তু ভুলটা ছোটোতেই হয়, বড়তে হয় না। এত বড় কোম্পানি চলছে, এত বড় একটা পাবলিশার্স কোম্পানি আপনারা, ঠিক আছে, সেখানে ছোট ভুলেই তো কাম্য, কিন্তু ছোট ভুলটাও কাম্য নয়। সরি, কি বলছি আমি আরও। যাই হোক, দেখো 40 নাম্বার, ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করে যাব, আমার কাজ আমিও করে যাচ্ছি। দেখো 40 নাম্বার, কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধের আর সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান হলো। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কি করে করব? গোলকের যেটা হয় সেটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা হয় ক্ষেত্র প্রাবল্যের মান কোনো গোলকের ক্ষেত্রে। এটা আমরা গাউসের থিওরাম থেকে অনায়াসেই পেয়েছি, কোনো অসুবিধা নেই। এবার সেই জিনিসটাকে যদি আমাকে এখানে সিগমা আছে, এপসাইলন নটটা তুলে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমাদের কি মনে পড়ছে যে ম্যাক্সওয়েল বলেছিলেন যে কোনো স্থির আধান থেকে, মানে ধরো প্লাস কিউ না, এক ইএসইউ আধান থেকে, মানে তিনি সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে কিন্তু তড়িৎ বলরেখার পরিমাণ কিন্তু নিশ্চিত করে দিয়েছিলেন। এক ইএসইউ থেকে 4 পাইটা বার হয়, আর এক কুলম থেকে 1/ε0 এতটি তড়িৎ বলরেখা নির্গত হয়। আর আমরা গাউসের থিওরাম থেকে কি করি? ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, দ্যাট ইজ নাথিং বাট ফাই, মানে ইলেকট্রিক ফ্লাক্স, সেটারই তো মান বার করি। তাহলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কিন্তু আমরা সেখানে বার করি, সেটা কত হয়? Q/ε0, সেটাই কত হয়? Q/ε0। এটা গেল বিষয়। এখন যদি এই সিজিএস পদ্ধতিতে 4 পাইয়ের যা ভূমিকা, এসআই পদ্ধতিতে 1/ε0 তাই ভূমিকা, তাহলে আমরা একটা জিনিস অনায়াসেই করতে পারি। কি করতে পারি বলো তো? কি করতে পারি? আর মাধ্যমের যদি পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে ইনক্লুড করতে হয়, তাহলে কিন্তু কেটাকে নিচে রাখতে হয়, মানে 4π/k। এটা হচ্ছে মাধ্যমের, ওটা বায়ু মাধ্যম ছিল বলে এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, নাহলে কিন্তু এই জিনিসটা করতে হয়। ঠিক আছে, তাহলে 4π/k। তাহলে সিজিএস পদ্ধতিতে যেটা 4π/k, এটা কিন্তু ম্যাক্সওয়েল বলেছে, আমি বলিনি, সেটা এসআই পদ্ধতিতে 1/ε0। তাহলে এটাকে চেঞ্জ করলে কাজে দেবে কিছু? সিগমা 1/ε0কে গুণ করবো জাস্ট 4π/k। এটা আসছে কি আদৌ? সেটা হলো ব্যাপার। 4π সিগমা ডিভাইডেড বাই কে। অপশান এ। এটা সিজিএস এসআইতে কিন্তু গুলিও না, গোলমাল করো না, কনফিউশন যাতে তৈরি না হয়, এইভাবে কিন্তু হয়। তোমরা ইয়াটাই বলো Q/ε0, তো এটা হলো এসআই পদ্ধতিতে গাউসের থিওরাম। সিজিএস পদ্ধতিতে কি হবে না 4π/k গুণিত কিউ, এটা হয়ে যাবে। আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি তোমার 1 হয়ে যায়, তাহলে 4π/q, এটা হলো বিষয়। এটা হলো সিজিএস পদ্ধতিতে। কথাটা পরিষ্কার হলো? এবার নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। আমি আশা করছি ভুল কিছু বলছি না। সিজিএস পদ্ধতিতে গসের উপপাদ্য এটা হলো, হ্যাঁ ঠিক আছে। ওকে, 4π/q, হ্যাঁ 4π/q, ঠিক আছে। চলো নেক্সট দেখো। ঠিক আছে, চলো এবার নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। সেটা হচ্ছে 41। ঠিক আছে, 4π এটা হলো 4π সিগমা ডিভাইডেড বাই কে। 41 আমি দেখেও নিলাম একটু, যদি কিছু ভুল বলা হয়ে যাচ্ছে। না ঠিকই আছে, অসুবিধা নেই। জিনিসগুলো একটু কনফিউজিং টাইপের,
আমাদেরকেও মনে রাখতে হবে, আমাকেও মনে রাখতে হবে, যাতে নেক্সট টাইম আরও বেটার ডেলিভার করা যায়। ঠিক আছে, দেখো 41 নাম্বারে কী বলেছে? 41 নাম্বারে বলেছে আর ব্যাসার্ধের একটি তড়িদায়িত গোলকের আধানের আয়তন ঘনত্ব রো ইকুয়ালস টু কে ইন্টু আর, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে গোলকের মধ্যেও কোনো বিন্দুর দূরত্ব, আর কে এটা হচ্ছে ধ্রুবক, সিগমা এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। সেই ক্ষেত্রে গোলকের উপরিপৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের মান, গোলকের উপরিপৃষ্ঠে, অর্থাৎ এটা যদি গোলকটা হয়, গোলকের এই ওপরের পৃষ্ঠে এইখানটাতে ওর তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? ভালো জিনিস, তড়িৎ ক্ষেত্রের মান যেটা হবে সেটা হচ্ছে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা হলো বিষয়। কিন্তু যেহেতু এটা একটা 3D ফিগার, তাহলে এটাকে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা এমনি ধরবো না, এটা দিয়ে আমাদের কাজ হবে না। আমরা করব ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর সমান আমরা লিখব কি কিউ বাই এপসাইলন নট। এই কিউকে হাটালে আমরা লিখতে পারি থার্ড ইন্টিগ্রেশন মানে ট্রিপল ইন্টিগ্রেশন অফ রো ডিভি। এটা হচ্ছে আয়তনের ঘনত্ব, যেমন আধানের তলমাত্রিক ঘনত্ব তেমনি এটা আধানের আয়তনীয় ঘনত্ব, এই জিনিসটা কিন্তু দেখবে। এবার ইলেকট্রিক ফিল্ড একটা কনস্ট্যান্ট বাইরে এলো, ইয়ের সাথে ডিএস এর কোণ সেম। আচ্ছা, ডিএসটা মানে 0 ডিগ্রি cos 0 1, আর ডিএস এটার যে রেডিয়াস মানে আর সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, মানে এটার এরিয়াটা নিলাম, তার সাথে হলো ক্লোজড ইন্টিগ্রেশন মানে ভলিউম ইন্টিগ্রেশন অফ রো ডিভি। রোটা কি আছে? রোটা দিয়েছে কে গুণিত আর, আর ডিভির যে ইন্টিগ্রেশনটা হয় সেটা হয় ফর গোলক 4 পাই আর স্কোয়ার ডিআর। এটা হচ্ছে ব্যাপার। দেখো এখানে এরিয়া আর এটা হচ্ছে ওর চওড়াটা, ঠিক, ডিভাইডেড বাই এপসাইলন নট। বোঝা গেল? তাহলে 4 পাই কে বাইরে চলে আসবে, ই গুণিত 4 পাই আর স্কোয়ার, সেটা হচ্ছে 4 পাই কে বাইরে চলে এলো, 4 পাই কে ডিভাইডেড বাই এপসাইলন নট। বোঝা গেল আশা করি। এবার কেটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে আর কিউব ডিআর, তার ইন্টিগ্রেশন করলে আর টু দি পাওয়ার 4/4, ঠিক আছে। অল ক্লিয়ার, অসুবিধা নেই। এখানে ছোটো হাতের আর কেন ইউজ করছি, সব বড় হাতের আর হবে, সব বড় হাতের আর, হ্যাঁ ঠিক আছে। এইবার যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজিক্যাল টু আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে 4 পাই ক্যান্সেল, আর স্কোয়ার ক্যান্সেল হয়ে এখানে একটা আর স্কোয়ার পড়ে থাকছে, আর এখানে লিখছি ওইটা আবার ওইটার সাথে নয়, এখানে আর স্কোয়ার একটা পড়ে থাকছে। তাই আমাদের কাছে থাকছে সেটা হচ্ছে এই পাশে কেউ নেই, এই পাশে কি আছে কে আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন 0 বা এপসাইলন 0, কে আর স্কোয়ার বাই 4 এপসাইলন নট। অপশান নাম্বার ডি ভীষণ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমার খুব ভালো লাগলো পার্সোনালি, ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013, হ্যাঁ 13ই নিয়েছে সব আজকে, 2013তে এসেছিলো প্রশ্নটা। 42তে দেখো, কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সাথে তলের যে অভিলম্ব তার সাথে বলরেখার কোণ হয় 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রির মান 1, তবেই কিন্তু হবে। 90 ডিগ্রি হয়ে গেল cos 90 0, তাহলে তড়িৎ বলরেখার পরিমাণ শূন্য হয়ে যাবে বা তড়িৎ ফ্লাক্সের পরিমাণ শূন্য হয়ে যাবে। তাহলে 0 ডিগ্রি হলে সর্বোচ্চ হবে। 42 হচ্ছে 0 ডিগ্রি, মানে অপশান এ ইজ কারেক্ট। 43তে কি বলেছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে ধরা হলো। সমান্তরালভাবে ধরা মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে কিন্তু তার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেদিকে সেদিকে কিন্তু তার এরিয়া ভেক্টর, দুটোই কিন্তু সমান্তরালভাবে রাখা হয়েছে। না সরি, বলাটা একটু মিস্টেক হলো। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাথে ওই তলে কিন্তু ওই প্লেটটাকেও রাখা হয়েছে। তাহলে ওই তলে যদি রাখা হয় তাহলে কিন্তু তার এরিয়া ভেক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ডটা 90 ডিগ্রি কোণে থাকবে, সমান্তরালভাবে আছে তলের সাথে, অর্থাৎ ওই প্লেটটার সাথে। আমি যদি বলি এই প্লেটটা এরকমভাবে একটু তেরছা করে আঁকতে হবে, এইটা হচ্ছে প্লেটটা, এটা হলো প্লেটটা, আর ইলেকট্রিক ফিল্ড আছে ওর মতো করে, মানে এটা এইভাবে আছে। ইলেকট্রিক ফিল্ড কেমন আছে, নিচ থেকে ওপরে, হ্যাঁ তাহলে ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড আছে নিচ থেকে ওপরে, ঠিক, ওকে এইভাবে, অর্থাৎ প্লেটটা এইভাবে আছে, প্লেটটা আছে এইভাবে, ঠিক, আর ইলেকট্রিক ফিল্ডও আছে তার সাথে সমান্তরালভাবে, মানে এইভাবে সব ওপর দিকে এইভাবে আছে, প্লেটটাও এইভাবে আছে। তাহলে এই প্লেটের যে এরিয়া ভেক্টরটা হবে সেটা হয় এই দিক বরাবর হবে কিংবা এই দিক বরাবর হবে, দুটোর মধ্যে একটা, হয় এই সাইডে হবে বা ওই সাইডে হবে। আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কোন দিকে আছে, ওপর দিকে, আর এরিয়া ভেক্টরটা হয় এই সাইডে বা এই সাইডে, যে সাইডে হোক না কেন দুটোতেই
ইলেকট্রিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরের যে অ্যাঙ্গেল ডিএ ভেক্টর বা ডিএস ভেক্টর, এটা কিন্তু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। যেহেতু cos 90 0, তাই কিন্তু এখানে কোনো তড়িৎ ফ্লাক্স আমরা পাবো না, তড়িৎ ফ্লাক্স পাবো না বা তড়িৎ বলরেখার সংখ্যা পাবো না। ঠিক আছে, তাহলে cos 90 ডিগ্রি যেহেতু 0, তাহলে এখানে আমরা শূন্য পাবো। অপশান এ ইজ কারেক্ট, 43। অ্যান্ড লাস্ট যে প্রশ্নটা 44, সেটা হচ্ছে কি বলেছে দেখো, তড়িৎ ফ্লাক্সের কোনটি একক? তাহলে তড়িৎ ফ্লাক্স হয় ই গুণিত ডিএস, মানে ইলেকট্রিক ফিল্ড গুণিত এরিয়া ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড হয় ভোল্ট পার মিটার, তার সাথে একটা মিটার স্কোয়ার গুণ করে দাও, তাহলে হলো ভোল্ট ইন্টু মিটার, কেটে যাবে, ভোল্ট ইন্টু মিটার। অপশান বি, এটা HS 2013-তে এসেছিলো, আবার HS 2013-তে এসেছিলো, ইম্পর্ট্যান্ট কিন্তু। তাহলে 44 নাম্বার পর্যন্ত আমাদের কমপ্লিট। 4th পার্ট অফ MCQ, 4 নম্বর পার্ট, 4 নম্বর ভিডিও এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব 45 থেকে 55 নাম্বার প্রশ্ন নিয়ে। সেখানে বাকি লাস্ট 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।